শুরু করছি স্নিগ্ধবীজ গল্পের পর্ব সংখ্যা 10। লেখনীতে সঞ্জিতা আক্তার মুন্নি। সময়টা বিকেল 3টে ছুঁই ছুঁই। পশ্চিম আকাশে সূর্যের তেজ শেষবারের মতো জ্বলে উঠছে। লালচে আলোয় রক্তমাখা আভা ছড়িয়ে আছে চারপাশে, আর এই আলোয় ভেসে যাচ্ছে এক উন্মত্ত দৌড়ের দৃশ্য। সামনে একজন লোক প্রাণ বাঁচাতে হাঁপাতে হাঁপাতে টলমল পায়ে দৌড়াচ্ছে। ওর পায়ের শব্দ মাটির বুকে মরিয়া আর্তনাদ তুলে নিচ্ছে। আর তারই পেছনে পাগলের মতো দৌড়াচ্ছে তৌসির। ওর পরনে সাদা পাঞ্জাবি আর ক্রিম সাদা রঙের চেকের লুঙ্গি। বাতাসে ওর সাদা পাঞ্জাবি পেছনে হাওয়ায় উঠছে। কোমরের লুঙ্গিটা ভাঁজ করে শক্ত করে গোঁজা। সেই গুঁজের ফাঁক দিয়েই আবার উঁকি মারছে তৌসিরের সবসময়কার প্রধান অস্ত্র, ধারালো লোহার সেই চাপাতি। চাপাতি তো আছে, সাথে ওর ডান হাতে ধরা আরো ভয়ঙ্কর কিছু। সেটা হলো লুসি। এটা একটা বেসবল ব্যাট, যার সামনের মোটা অংশটাই মরিচা ধরা, কাঁটা তারের আড়সার বাঁধনে বাঁধা। তার ফাঁকে ফাঁকে খাড়া হয়ে আছে ধারালো পেরেক। হাতে থাকা এই লুসির গায়ে এখনো লেগে আছে শুকনো ছিলে যাওয়া মাংস আর রক্ত। হয়তো এর আগে এটি দিয়ে কাউকে বেদম পেটানো হয়েছে। তৌসিরের চোখ দুটো সামনেই স্থির, কোনো হুঁশজ্ঞান নেই ওর। দৌড়ের শব্দ, চিৎকার, বাতাস কিছুই ওর কানে পৌঁছাচ্ছে না। ওর দৃষ্টি কেবল সামনে ছুটতে থাকা মানুষটার উপর, যাকে ধরতে পারলেই আজরাইলের সাথে সাক্ষাৎ হবে। তৌসির, থাম! পেছন থেকে নাজিম চাচা, মিনহাজ মামা আর রুদ্র প্রাণপণে চিৎকার করছেন। ওরাও দৌড়াচ্ছেন, কিন্তু তৌসিরের উন্মত্ত গতির সঙ্গে তাদের পদক্ষেপ এখন শিশুদের ব্যর্থ দৌড়ানোর সমান। কোনো যুক্তি, কোনো সম্পর্ক, কোনো মানবিক ডাক কিছুই পৌঁছাচ্ছে না তৌসিরের কানে। যে লোকটির পেছনে এমন দৌড় দৌড়াচ্ছে তার নাম কাজিম। এই লোকটা একটা মস্ত বড় ভুল করেছে, আর তা হলো ওদের থেকে একটা মেয়েকে একদিনের জন্য নিয়ে তাকে নিজের রাগ মেটাতে বাজেভাবে মেরেছে। আর তৌসিফদের কন্ট্রাক্টে নির্যাতন করার কোনো রুলস নেই। মেয়েরা নিজের ইচ্ছেই আসে, নিজ ইচ্ছেই ক্লায়েন্টের কাছে যায়। তৌসিরের সাফ কথা, ভোগ করবি ঘর, কিন্তু টর্চার করলে খবর আছে। এই কাজিম আসলে একটা সাইকো। যে মেয়েটাকে নিয়েছিল ওকে ভীষণ বাজেভাবে জখম করেছে। মেয়েটির কান ছিঁড়ে নিয়েছে, নাভি থেকে বুক অব্দি ছিলে নিয়েছে, হাত পা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তৌসির এসেছিল নাঝার নামে অ্যাকাউন্টের ব্যাপারে কথা বলতে। তবে এসব দেখে আর শুনে তৌসির মেয়েটার সিটি হসপিটালে ভর্তি করে এসেছে। নাজিমকে খুঁজতে ওর বাড়ি গিয়ে ওকে পেয়ে যায়। মাদ্রাসায় ওকে পেয়ে গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞেস করতেই কাজিম পালাতে শুরু করে। আর এবার তৌসিরও ওর পেছনে দৌড়াচ্ছে। কাজিম জানে তৌসির একবার ধরলে কিচ্ছা বাজেভাবে খতম করবে, তাই পালাচ্ছে। ভেবেছিল পালালে তৌসির পরে পিছু করবে না আর সে বেঁচে যাবে, কিন্তু ওর এই ভাবনাই থেকে গেল। তৌসির একাই এসেছিল, কিন্তু ওকে আসতে দেখে পিছু নিয়েছেন নাজিম চাচা আর মিনহাজ মামা আর রুদ্র। কারণ তারা জানেন তৌসিরের ট্রমা আবার বেড়ে গেছে, নিশ্চয়ই বেড়ে গেছে, নয়তো এমন পাগলা কুকুরের মতো মোটেও ছুটত না। ওরা বর্তমানে শহর থেকে কিছুটা দূরে পাহাড়ের পেছনে একটা জায়গায় আছে। নাজিম প্রাণ বাঁচাতে একটা পুরনো পরিত্যক্ত বাড়ির গেটের ভেতর দিয়ে ঢুকে যায়। তৌসির ওর সাথে প্রবেশ করে। তৌসিরের হাতের নাগালের কাছে প্রায় কাজিম চাচা এসেই থেমে যায়। কাজিম দৌড়ে একটা পড়ে থাকা গাছের খুঁটির সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নেয়। ব্যাস আর কি, তৌসির ওর নাগালটা পেয়ে যায়। তৌসির দৌড়ে গিয়ে একটু ঝুঁকে হাত বাড়িয়ে ওর গর্দান চেপে ধরে ওকে দাঁড় করাতে করাতে বজ্রকণ্ঠে বলে, এই সুদানির ফোয়া, তোর এত সাহস কেমনে হয়? আমার লোককে মারছিস? এ বলে কাজিমকে টেনে তুলে নিজের দিকে ঘোরায়। কাজিম ভয়ে ডুকরে উঠে বলে, ভাই আমায় ছেড়ে দাও, আমি টাকা দিয়ে দিব। টাকার কথা শুনে তৌসির কিছুটা শান্ত হয়ে বলে, কত দিবি? কাজিম হাঁপাতে হাঁপাতে বলে, যত চান। তৌসির এটা শুনে ফুস করে নিঃশ্বাস ছাড়ে আর বলে, ক্রেডিট কার্ডের নাম্বার দে। এটা শুনে কাজিম তাড়াতাড়ি দিয়ে দেয় প্রাণ বাঁচাতে। তৌসিরের নাম্বারটা মুখস্থ করে নেয়। অতঃপর তৌসির কাজিমের চোখে চোখ রেখে বলে, তুই ওরে মারলি কেন? ও তোর কথা শুনে নাই? কাজিম ঢোক গিলে বলে, শুনেছে। আমি নিজের রাগ মেটাতে ভুল করে ফেলেছি। ভুল করেছি আমি। নিজের রাগ মেটাতে ভুল করেছি এটা শুনে তৌসিরের মগজ বলতে থাকে। রাগে ক্রোধে চোখের সামনে কিছু একটা ভেসে ওঠে। সেখানে একটা যুবতী মেয়েকে অর্ধনগ্ন অবস্থায় পুড়িয়ে মারা হচ্ছে, আর পাশ থেকে সেম কথাটা কেউ বলছে, আমি রাগ মেটাতে পারিনি, তাই এমনি করে ফেলেছি। তৌসিরের চোখের সামনে এটা ভাসতেই পাগল হয়ে যায় ও। তৌসির বাঁ হাতে শক্ত করে কাজিমের ঘাড়ের কলার চেপে ধরে, আর ডান হাতের কাঁটা তারের ব্যাট দিয়ে কাজিমের বিট বরাবর একটা বাড়ি মারে।
বাড়ি মারতে না মারতেই কাজিম কলিজা ছিঁড়ে যাওয়া চিৎকার করে ওঠে। কাঁটা তার আর লোহার পেরেকগুলো কাজিমের শার্ট ভেদ করে পিঠের মাংসে টুসটুস করে বিঁধে যায়। ঝরঝর করে রক্ত পড়তে থাকে। তৌসির ওর চিৎকার শুনে হাসতে হাসতে ব্যাগটা এক টানে বের করে নেয়। সাথে সাথে কাজিম আবারও চিৎকার করে ওঠে। ব্যাটের সাথে ওর পিঠের কিছু মাংস ছিলে খুলে পড়ে মাটিতে, আর কিছুটা ব্যাটে এঁটে থাকে। কাজিমের জিভ বেরিয়ে আসে। তৌসির দাঁতে দাঁত চেপে বলে, খানকির পোলা, তোর এত সাহস, এত রাগ তোর, আজ তোর বগার রাগ বাইর করমু। এ বলেই ব্যাগটা ফেলে দিয়ে কাজিমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। নিজে ওর কাটা ছেঁড়া ছিলে যাওয়া পিঠের ওপর উঠে বসে, পা হাত দিয়ে ওর ঘাড় চেপে ধরে। এতে কাজিমের নাকমুখ মাটির সাথে লেগে যায়। মাটিতে থাকা কংক্রিটের ছোট ছোট কাঁটা কাজিমের গাল দিয়ে ঢুকতে থাকে। কাজিম ফোঁপাতে থাকে শুধু। তৌসির এবার নিজের কোমরে গোজা চাপাতিখানা ডান হাতে শক্ত করে ধরে নিয়ে ধীরে ধীরে কাজিমের ডান হাতের উপর রাখে আর বলে, এই হাত দিয়া মারছিলি না ওকে? কাজিম চিৎকার করে ওঠে, কি করবে বুঝতে না পেরে। কিন্তু ওর চিৎকারে কিছুই বদল হয় না তো। তৌসির কিড়মিড় করে চাপাতি দিয়ে কাজিমের আঙুলগুলো কাটতে থাকে। মানুষ যেমন সবজি কুচি করে তেমন ভাবে কুচি করতে থাকে তার আঙুলগুলো। রক্ত ছিটকে এসে তৌসিরের হাতে পায়ে লাগে, কিন্তু তাতেও তৌসির থামে না। কাজিমের হাতটা এমন করে কোনোই অবধি কেটে নেয় তৌসির। কাজিম চিৎকার করতে করতে মারা যায়। বলতে গেলে শুধু শ্বাসটা আটকে যায় আর কি। তৌসির এবার চাপাতিটা ফেলে দিয়ে পাশ থেকে ব্যাগটা নিয়ে দুই হাতে শক্ত করে ধরে কাজিমের মাথায় মারতে থাকে। এক একটা বাড়ির সাথে কাজিমের মাথার খুলি চামড়ার টুকরো টুকরো হয়ে উড়ে যেতে থাকে। গলগলিয়ে রক্ত আর মগজ বেরিয়ে আসে। মগজ বেরিয়ে আসতে দেখে তৌসির মগজ ভেতরে রাখতে পাশেই পড়া ছিল পোকার একগুচ্ছ বড় বাসা। সেগুলো হাতে নিয়ে ওর মাথায় ঠেসে থাকা সাথে সাথে পোকারা কাজিমের মগজে হামলে পড়ে। কাজিম তো প্রায় মারা যায় এর আগেই। তৌসির ওকে শেষ হয়ে যেতে দেখে শুধু হাসে, শুধুই হাসে। ওর চোখের সামনে আবারও ভেসে ওঠে একজন যুবতীর আর্তনাদ, যাকে অর্ধনগ্ন অবস্থায় পোড়ানো হচ্ছে। তৌসির মুখ তুলে আসমানের দিকে তাকায় আর চিৎকার করে ওঠে। তারপরেই মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞানশূন্য হয়ে যায়। এতক্ষণ ধরে দাঁড়িয়ে রুদ্ররা সবাই দেখছিল এটা, কিন্তু তারা আটকায়নি। এটা তৌসিরের একটা ট্রমা। যখন ও নিজের ট্রমার ভেতর দিয়ে যায় তখন কি করা উচিত আর কি না সেটা বুঝতে পারে না। উল্টাপাল্টা কিসব ভাষায় কথা বলতে শুরু করে। বাধা দিতে আসলে উল্টে মার খেতে হয়। নাঝা শুয়ে আছে নিজেদের রুমের বিছানায়। আজ স্পিকিং টেস্ট দিয়ে এসেছে। মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। 8 অথবা 9 তো আসবে ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছে। তৌসির নিয়ে গিয়েছিল ওকে 2টোর দিকে, তারপর বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে তৌসির গোসল করে বেরিয়ে গেছে, আর নাঝা গোসল করে নামাজ পড়ে খাবার খেয়ে শুয়ে আছে। শরীরটা অচেতন অচেতন লাগছে, কিছুই আর ভালো লাগছে না। মন চায় সংসার ছেড়ে দূরে কোথাও লুকিয়ে যেতে, আর মস্তিষ্ক বলে মানিয়ে নেও না, এই লোকটা এমনি। তৌসিরকে সহ্য করা কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে নাঝার পক্ষে। এক তো কথায় কথায় উঠতে বসতে মুখ দিয়ে ঝরে পড়ে গালির ফুলছুরি, তার সাথে হাড় কিপটামি। এই তো আজ আসার সময় 1 বোতল ঠান্ডা পানি কিনতে বলেছিল। 1 বোতল পানি 20 টাকা নিবে বলে 5 টাকার আইস লিলি কিনে ওকে ধরিয়ে দিয়েছে। সাথে গাড়ি স্টেশন অব্দি বাড়ি অব্দি যাওয়ার সময় আসার থেকে হাঁটিয়েছে নাঝাকে। এই বিষয়গুলো নিয়ে বহু তিক্তায় ভুগছে নাঝা। এই 10-15 দিনের সংসারে এত বিরক্তি, তাহলে গোটা জীবন কিভাবে পার করবে? কিভাবে সম্ভব পার করাটা? এই লোক এত বেশি যে মাঝে মধ্যে নাঝার নিজেকেই খুন করে নিতে ইচ্ছে করে। বিরক্তি আর বিরক্তি। এই বিরক্তির মধ্যে ওর আব্বা ওকে ফোন দেন। উনি প্রতিদিন 2 বার করে কল দেন, কিন্তু নাঝা কথা বলে না। কল ধরে আসসালামু আলাইকুম বলে, ভালো আছি, ব্যাস এতটুকুই। এতটুকুই কথা হয় ওদের মধ্যে। বাবার ওপর ভীষণ অভিমান, রাগ জমাজে। আজ ওনার সিদ্ধান্তেই ও ধ্বংস বলতে গেলে। নাঝা ফোন তুলে সালাম দেয়, আসসালামু আলাইকুম। সিদ্দিক সাহেব মেয়ের গলা শুনে খুশি হয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আম্মা? নাঝা নিরাশ গলায় উত্তর দেয়, ভালো। সিদ্দিক সাহেব বুঝেন ওনার মেয়ে যে ওনার উপর রাগ করেছে, কিন্তু কি আর করার, আবেগ দিয়ে তো সব হয় না। উনি জিজ্ঞেস করেন, আজ পরীক্ষা দিতে গেছিলা? হ্যাঁ। ভালো হয়েছে তো পরীক্ষা? হয়েছে। সিদ্দিক সাহেব এবার বললেন, আব্বারে জিগাইবে না আব্বা কেমন আছি? কথাটা শুনে নাঝার কলিজা ছিঁড়ে যেতে থাকে। ওর জীবনের প্রথম ভালোবাসার পুরুষ ওর বাবা, যার প্রতি ভালোবাসা কোনোদিনই কমবে না। নিজের বাবার মুখে এমন অসহায়ের মতো কথা শুনে
বক্ষ কষ্টে স্তব্ধ হয়ে গেছে। চোখ বেয়ে পানি পড়ে। নাঝা ফোনটা কিছুটা দূরে নিয়ে নাক মুখ মুছে ঢোক গিলে নেয়। একটু স্বাভাবিক হয়ে অতঃপর ফোনটা কানে লাগিয়ে শক্ত হওয়ার বান ধরে বলে, আপনি তো ভালোই থাকবেন, আমার মতো এত বড় বোঝা যে আপনার মাথা থেকে সরল। মেয়ের বলা এমন কথায় অন্তরে ক্ষতের দাগ কাটে সিদ্দিকের। উনি বুঝে যান ও কাঁদছে। নরম গলায় বলেন, আম্মা কাঁদতেছ তুমি? কাঁদো না, তোমার বাপ তোমার বালার লাইগাই যা করার করছি। আর তুমি আমার মাথার বোঝা ছিল না, আমার মাথার মুকুট ছিলা, যে মুকুট আমি হারাইয়া ফেলছি। বাবার কথায় নাঝা ফুপিয়ে কেঁদে ওঠে। ওড়না দিয়ে মুখটা চেপে ধরে বলে, আমার ভালো চাইতে গিয়ে আপনি আমারই ক্ষয় করে দিলেন আব্বা। নাঝা যে কাঁদছে এবার স্পষ্ট বুঝতে পারেন উনি। সিদ্দিক সাহেব দীর্ঘ শ্বাস ছেড়ে বলেন, বাপরা কখনোই তার সন্তানকে পেনালে দেয় না গো আম্মা। তুমি ভুল বলছো না তোমার বাপরে। তোমার বাপ সারাটা জীবন ভালো থাকো এই আশায় মরছে, কিন্তু শেষমেশ পরিস্থিতির কোলে পড়ে সব আশা হারাইছে। তারপরও কই যার হাতে তুলে দিচ্ছি তারে সম্মান কইরো, হে ভালো রাখবো তোমারে। নাঝার চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়াতে থাকে। ফুপাতে ফুপাতে ওড়না মুখে আরো শক্ত করে গুঁজে বলে, আমি ভালো আছি আব্বা, আমি ভালো আছি। এ বলে ফোনটা কেটে দেয়। বাবার অসহায় গলার সুর ওকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। পৃথিবীতে নিজের বাপ চাচার কষ্টেই একমাত্র নাঝার কলিজা ছিঁড়ে ফাটে। ওর বাবার জায়গায় অন্য কেউ হলে এমন কান্না তো দূরের কথা, দীর্ঘ শ্বাসও বের হতো না ভেতর থেকে। কিন্তু এই লোকটা যে সবার সমান নয়, তিনি যে সবার থেকে আলাদা, সবার চেয়ে আপন। ওনার একচুল কষ্টে ভেতর ক্ষতবিক্ষত হয়ে যায় নিজের। বাবা তো আর মেয়েরা আবার একটু বেশি বাবাকে ভালোবাসে, আর তার উপর ওর মা বাবা দুজনে উনি। এর জন্য কষ্ট আর ক্ষতটাও দ্বিগুণ প্রগাঢ়। তৌসির, রুদ্র আর কিরামত সবাই মিলে ছাদে টিভি দেখছে। দুপুরে ঘটে যাওয়া ঘটনার কারণে তৌসিরের মেজাজ এখনো তিক্ত। যদিও জ্ঞান ফেরার পর সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, তবুও ওর হাত অস্থির হয়ে আছে ভীষণ ভাবে। চুল কাটছে যেন, মনে চাচ্ছে আর একটা লাশ ফেলতে। কিন্তু না, অকারণ খুন করে হাতে দাগ লাগানো তৌসিরের নিয়মে নেই। ও বরং মিটমাটের মাধ্যমে সমস্যার সমাধান করতে পছন্দ করে। তুচ্ছ কারণে খুন করা, তারপর লাশ লুকানো, রক্তে ভেজা কাপড় ধোয়া, এসব ওর কাছে ঝামেলা ছাড়া আর কিছুই নয়। বেশি রক্তে দাগ লাগলে সেই কাপড়ও আর পরা যায় না, তার উপর লাশ গুম করতেও টাকা খরচ হয়। তাই তৌসিরের মতে মুখে বলে মিটমাট করাটাই শ্রেয়, টাকাও বাঁচে আর ঝামেলাও কম। ছাদে টিভি বসানোর ব্যবস্থা করা হয়েছে। সবাই মিলে মুভি দেখছে। স্ক্রিনে চলছে তৌসিরের সবচেয়ে প্রিয় সিনেমা, ক্যানিবাল হোলোকস্ট। এই সিনেমাটা প্রায় দেখেও। মাঝে মাঝে দ্য প্যাশন অফ দ্য ক্রিস্ট কিংবা এরকমই তীব্র কাহিনীর মুভি দেখা পড়ে। তবে বেশিরভাগ সময় ওর মন টানে ক্যানিবাল হলোকস্টের মতোগুলোই দেই, অন্য কিছুতেই মন টিকে না। রাতের খাবার খেয়ে এসে বসেছে স্ক্রিনের সামনে মুভিটা দেখবে বলে, কিন্তু হঠাৎই কাজের লোক একজন ছুটে এসে জানালো বিবিজান ডেকেছেন। তাড়াতাড়ি যেন ও নিজের রুমে যায়। খবর পেয়ে তৌসির বিরক্ত স্বরে বলে, এই বুড়ির যন্ত্রণায় চইলা যাবো কবে বাড়ি ছাইরা, ছাওয়া একটা। এমন বাণী বুক থেকে ঝেড়ে চুপচাপ ছাদ থেকে নামে। নাজিম চাচা ওর যাওয়ার ভঙ্গি দেখে মুচকি হেসে বললেন, যাও ভাতিজা, আজ তোমার লাইগা মারাত্মক আয়োজন করছি। বিকেল থেকে তৌসির রুমে ঢোকেনি। রুমের দরজা পেরিয়ে পা রাখতেই তো তপ্তা খেয়ে যায়। চারদিক ফুলের মিঠা গন্ধে ঘর ভরে আছে। বিছানায় ফুল দিয়ে এমন ভাবে সাজানো, ঘরটা এমন ভাবে সাজানো যেন বিয়ের প্রথম রাতে ছিল। কিন্তু আজ হঠাৎ এমন আয়োজন কেন? কিছুই বুঝে উঠতে না পেরে বিবিজানের দিকে তাকিয়ে বলে, বিবি। ব্যাস আর কিছু গলা থেকে বের করার আগেই হারিয়ে যায়। বিবিজানের পেছনে একজনের ওপর তৌসিরের নজর আটকে যায়। পা থেকে মাথা অব্দি তাকে পরখ করতে গা ঝিম ধরে যায়। মনে হয় কেউ 400 ভোল্টের শক দিল, আর না হয় বজ্রপাত তৌসিরের মুখের ওপর এসে পড়ল। নাঝা দাঁড়িয়ে আছে সামনে, কিন্তু আজও প্রতিদিনের মতো সুরূপা রূপে নয়, বরং অদ্বিতীয়া রূপ লাবণ্যের রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। নাঝার গায়ে জড়ানো হালকা ক্রিম কালার আভাময় শাড়ি, যার জমিনে শুকো সোনালী সুতোর আঁকিমুকি দেখেই বোঝা যাচ্ছে নিপুণ কারিগরের হাতে বোনা। শাড়ির পাড় জুড়ে গাঢ় সবুজের রং, তার উপর সোনালী সুতোয় কারুকার্য করা। আঁচলের অংশটিও পাড়ের রঙের সাথে মিলিয়ে গাঢ় সবুজ। শাড়ির কাপড়টি খাদি কাপড়ের, তৌসির দূর থেকে বুঝতে পারছে এটা। আর ব্লাউজটা গাঢ় সবুজ রঙের, যা শাড়ির পাড়ের রঙের সাথে হুবহু মিলে গেছে। এরই মধ্যে নাঝা ধপধপে শুভ্র গলায় একখানা ভারী চোকার পরা। চোকারটা দেখে মনে হচ্ছে
চাঁদের কিরণকে আঁকড়ে রাখা কোনো এক অলংকার। নাঝার দুধসাদা লাবণ্যময় দেহাবয়ব এই সবুজ পাড়ের অশ্বেত অশ্বেত মিশ্র আভা রঙের শাড়িটিতে নাঝাকে শরতের স্নিগ্ধা মনোহারিণী তিলোত্তমার ন্যায় লাগছে। তৌসির হাঁ করে স্থবির চোখে নাঝার ন্যায় তাকিয়ে থাকে। ঘরের লাইট আর বাইরে থেকে আসা চাঁদের আলোয় লাবণ্যময় নাঝাকে দেখে এই জীবনে পৃথিবীর অন্য কোনো নারীর রূপ ওর দৃষ্টিগোচর হওয়ার যোগ্য নয়। নাঝা শুধুমাত্র অপরূপা রূপে নয়, বরং অদ্বিতীয়া রূপে। এই রূপে কোনো খুঁত নেই, কোনো তুলনা নেই, যা আছে একান্তই চারণ্য রূপ। নাঝার গোগড়ানো বাদামি কেস্তরঙ্গগুলো খোলা খোলা, চুলগুলো কাঁধে গলায় দু এক ছা এসে উড়ে পড়ছে, চারিদিকে দুলছে। এরই মধ্যে ঘন কালো পাপড়িতে আবদ্ধ কালচে সবুজ নয়না। হয়তো কাজল দিলে আরো বেশি সুন্দর লাগতো, কিন্তু যে প্রকৃত সুন্দর থাকে আর কৃত্রিমতা তাকে কি দেওয়া যায়। তাই কাজল না দিলেও মারাত্মক লাগছে চোখজোড়া। ঠোঁটে কিছু দেওয়া নেই, কারণ ওর পুষ্পা ধরে কোনো কিছু দেওয়ার প্রয়োজনই নেই। ওর পদ্মথর অধরদ্বয় এমনিতেই পদ্মফুলের পাপড়ির মতো। তৌসির লক্ষ্য করে ওর লাবণ্যময় হাতের ত্বকে চকচক করছে দু এক জোড়া সোনার চিকন চুড়ি, কানে হালকা পাতলা দুটি ঝুমকা, নাকে ছোট্ট পাথরের নাকফুল। নাঝার শাড়ি আর গহনার সাজে যে কমলীয়তা ফুলে উঠেছে তা দেখে তৌসিরের অন্তর মুগ্ধতায় নির্বাক। ওর মুখ থেকে সব শব্দ উধাও হয়ে গেছে। আজ ওর মনে হচ্ছে পৃথিবীর কোনো তুলনা, কোনো বিশেষণই নাঝার এই রূপের যোগ্যতা রাখে না। এই সৌন্দর্য তুলনাহীন। তৌসির শুধু স্তব্ধ চোখে নাঝাকে দেখতে থাকে আর মনে মনে স্বীকার করে নাঝা আজ নিরুপমা, যার রূপের কোনো মাপকাঠি নেই। যে সৌন্দর্য দেখলে শব্দরা চুপ করে যায়, সেটাই তো নিরুপমা। আর সবচেয়ে মিঠে অনুভূতি হলো এই অনন্য রূপসী তৌসিরের নিজের একান্ত। তৌসির যতটুকু না নাঝার রূপে বিমোহিত হয়েছে, তার চেয়ে দ্বিগুণ তীব্র মোহে আবিষ্ট হয়েছে ওর চিত্ত নাঝার সবুজ কালচে চোখে। এই নয়নদয় মনে হয় বর্ষায় ভেজা শ্যামল বনভূমির সমস্ত রহস্য আর রাতের আকাশের স্তব্ধতা একসাথে ভিড় করেছে। তৌসিরের দৃষ্টি যখন এই চোখে নিবদ্ধ হয়, তখন তৌসিরের মনে হয় ও এক অতলান্ত হ্রদের ধারে এসে দাঁড়িয়েছে, যার অন্তহীনে রয়েছে শুধুই মহাচ্ছন্নতা। তৌসির কেমন তবদা খেতে দেখে বিবিজান এগিয়ে এসে ওর গাল টেনে বলেন, শুধু চোখ দিয়া গিল্লা না খায়া অন্য কিছু করো মিয়া। তৌসির ওনার কথায় ভোরকে আবুল বলে গিয়ে মেকি হেসে বলে, কি যে কন বিবিজান। বিবিজান ওর কথাই পাত্তা না দিয়ে নাঝার দিকে চোখ রাঙিয়ে ওকে কিছু একটা আদেশ দিয়ে ঘর থেকে বেরিয়ে যান। তৌসির ওনার যাওয়ার পানে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে ছাগল বনে গিয়ে ঠোঁটের কোণে লাজের হাসি টেনে ধরে। তারপর পেছনে ঘাড় ঘুরিয়ে তাকাতে তাকাতে বলে, আজকে তোমার যে সুন্দর লাগে গো তালুক। ব্যাস আর কিছু বলবে তার আগেই নরম হাতের গরম থাপ্পড় পড়ে যায় ওর বাঁকালে। নাঝা রোষে জ্বলে উঠে তৌসিরকে টাচ করে থাপ্পড়টা মারে। তৌসির তো বুঝে উঠতে পারে না কি হচ্ছে আসলে। নাঝার দিকে একবার তাকায়, এই একটু আগের ছুড়োপা অদ্বিতীয়া রূপ নিয়েছে এখন অগ্নিকন্যার। নাঝার মুখাবয়বের রশ্মিকা দাও দাও করছে। তৌসিরের ভুরু আপনা আপনি কুঁচকে আসে, এত রেগে আছে কেন? চোখ দিয়ে আগুন ঝরছে। নাঝা হাত বাড়িয়ে তৌসিরের পাঞ্জাবির কলার খাবলে ধরে চিৎকার করে বলে, আপনি একটা শয়তান, আপনি খুব খারাপ একটা কুত্তা। আপনি, আপনার বাপ চাচা সবগুলো ডাকাত, নয়তো আপনার মতো খবিসের সাথে আমায় বিয়ে দিত না। আপনি খুবই খারাপ।